এখানে? আমি এইখানে থাকি আর এইখানেই কাজ করি। কেন আপনি বাড়ি যান না? ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছি। একটু বড় হওয়ার পর জমি জায়গার ভাগ লাগবে বলে কাকুরা বাড়ি থেকে বের করে দিয়েছে। ও, তোমার পরিস্থিতি সবই বুঝতে পারছি। আরে সোহানা মা, তুই আসছিস সেটা আমাদের আগে জানাবি তো, তাহলে স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। আব্বু, আমি ট্যাক্সি করেই চলে এসেছি। তারপরও বাড়ির গাড়ি থাকতে ট্যাক্সিতে আসার কি দরকার ছিল? ও বুঝেছি, আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই তো? কই গো সোহানার মা, দেখো কে এসেছে। আরে সোনা মা, তুই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ চলে এলি যে? কই গো সাহেব, এসে দেখো তোমার ভাইজি এসেছে। আরে সোহানা, তুই ভালো আছিস? হ্যাঁ চাচু, আমি ভালো আছি। সাহেব, তুমি এক্ষুনি বাজার যাও, বাজার থেকে 2 কিলো মাংস আনবে আর ওর পছন্দ রসগোল্লা আনবে। আচ্ছা ঠিক আছে ভাবি। এই নাও বাবা, আমার মেয়েকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। থাক বাবা, ওকে টাকা দিতে হবে না। ও বুঝেছি, তুই টাকা দিয়ে দিয়েছিস তাই তো? আমার মেয়েকে ভালোভাবে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এটা তোমাকে টিপস দিচ্ছি। বাবা, ও ট্যাক্সি ড্রাইভারও না, আর আমার ব্যাগ বইয়ে দিতেও আসেনি। আমি ওকে বিয়ে করেছি, ও আমার স্বামী। শোন মা, তোর বাবা অতটাও বোকা না। আমাদেরকে বোকা বানানোর জন্য তুই প্র্যাঙ্ক করছিস, তাই না মা? আমরা ধরে ফেলেছি, আমাদেরকে বোকা বানাতে পারলি না তো? না বাবা, ওর নাম আনোয়ার, আমরা সত্যিই বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? কাকে বিয়ে করেছিস? তোরা দুজন আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছিস? ওকে দেখে তা মনে হচ্ছে ভিখারি বাচ্চা, তাতে আবার চেহারার ওই অবস্থা। বাবা, ওকে এমন করে বলো না, ও আমার স্বামী। আমি মানছি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে আমি ভুল করেছি। আজ পর্যন্ত আমার পছন্দের জিনিস যেটাই চেয়েছি তোমরা আমাকে দিয়েছো, তাই আমি ভেবেছিলাম অনরের হাত ধরে তোমাদের সামনে এসে দাঁড়ালে তোমরা আমাদেরকে মেনে নেবে। তোর পছন্দের জিনিসগুলো ফুটপাতের না, ব্র্যান্ডেড ছিল, তাই তুই যখন যা চেয়েছিস না করেনি। তুই একটা ফুটপাতের ছেলেকে বিয়ে করে নিয়ে আসবি আর আমি সেটা মেনে নেব? তুই ভাবলি কি করে? শোন, এখনো বলছি, লোক জানাজানি হওয়ার আগে ওকে চলে যেতে বল। না বাবা, আমি ওকে ছাড়তে পারবো না। তোরা এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর কাছে সোনার গহনা যা আছে সব রেখে যা। সোনা, তুই যাস না মা। সোহানা, তুমি আর বোকামি করো না তো, তুমি বাড়ি ফিরে যাও। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, ফিরিয়ে দেওয়ার জন্য না। কিন্তু এখন আমরা কি করব, কোথায় যাব? তুমি বেশি চিন্তা করো না তো, ঠিক কিছু একটা ব্যবস্থা করে নেব। কি রে সোহানা, এটা তোদের বাড়ির কাজের লোক নাকি? দেখ মামুন, মুখ সামলে কথা বল, এটা আমার বর। ও, আমি তো ভাবছিলাম তোদের বাড়ি কাজের লোক এটা। আরে, এটা তো আমাদের স্কুলের ম্যাডামের বাড়ি।
ম্যাডাম তো বাড়িতেই থাকে, তাহলে বাড়ি ভাড়া দিবে কেন? চলো তো গিয়ে দেখি। আরে সোহানা, তুই আয় আয়, ভেতরে আয়। সোহানা, এখানে বস। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ, আমি ভালো আছি। ম্যাডাম, বাইরে দেখলাম বাড়ি ভাড়া দেওয়া হবে লেখা আছে, আপনি কি আমাদেরকে বাড়ি ভাড়া দেবেন? তুই বাড়ি ভাড়া নিবি মানে? কার জন্য বাড়ি ভাড়া নিবি? তোর তো কাছেই বাড়ি। ম্যাডাম, ওর নাম আনোয়ার, ওর বাবা মা কেউ নাই। আমরা বিয়ে করেছি বলে আমার বাবা মা মেনে নেয়নি, তাই আমরা বাড়ি ছেড়ে চলে এসেছি। ও আচ্ছা, তুই আমাদের বাড়িতে থাক মা, তোদেরকে বাড়ি ভাড়া দিতে হবে না। আমি তো বাড়ি ভাড়া দিব ভাবছিলাম, বাড়িতে একা থাকি বলে। আমার ছেলে শহরে বিয়ে করে ওইখানেই সেটেল হয়ে গিয়েছে, আমাকেও ডাকছিল, কিন্তু আমার এই জন্মভূমি ছেড়ে কি করে যাই বল? তাছাড়া আমি এই বাড়িটা নিজের হাতে সাজিয়েছি, প্রতিটা কোনায় কোনায় আমার স্বামীর স্মৃতি জড়িয়ে। আচ্ছা শোন, তোরা এইখানেই থেকে যা, থাকা খাওয়া নিয়ে তোদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। যা, জামাইয়ের ব্যাগটা ঘরে রেখে এসে জামাইয়ের জন্য রান্না কর। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আমরা একটু বাজারে যাচ্ছি, আর সেই ফাঁকে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসা হবে। ঠিক আছে, যা। আনোয়ার, বাইরে এসো, চা খাবে। সোহানা, তোমার সঙ্গে কিছু কথা আছে, বসো। বলো, কি বলবে? সোহানা, আমি আর সহ্য করতে পারছি না, আর আমার কাজও মন বসছে না। তোমার এই রাজপ্রাসাদ ছেড়ে অন্যের বাড়িতে পড়ে আছো, তোমার সঙ্গে আমাকে দেখলে লোকজনে না কতই না ঠাট্টা আর কি করে। আনোয়ার, মানুষকে যদি কেউ অপমান করে, সে অপমান তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য একটা কথাই যথেষ্ট। আমি চাইলেই বলতে পারতাম, আমার স্বামীকে অপমান করার অধিকার আমি তোমাদের দেইনি। তারপরেও কোনো কিছু না বলে কেন চলে এসেছি জানো? আনোয়ার, আমি জানি আমাকে মুখে জবাব দিতে হবে না, তোমার কাজই ওদেরকে জবাব দেবে। তুমি মন খারাপ করো না আনোয়ার, তোমাকে কাজ চালিয়ে যেতেই হবে। বাইরে এসো, ম্যাডাম অপেক্ষা করছে। সোহানা, আনোয়ারের সঙ্গে কিভাবে পরিচয় হলো সেটা তো বললি না। ম্যাডাম, পুরো কথাটা শুনুন তাহলে। কলেজে একটা ছেলের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রথম 2 বছর তার সঙ্গে আমার ভালোই সম্পর্ক ছিল, কিন্তু শেষের 6 মাস ও কেমন জানি আমাকে ইগনোর করতে লাগলো। আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু যখন থেকে ও আমাকে ইগনোর করলো তখন থেকে আমার আর পড়াশোনাতে মন বসলো না, আমার রেজাল্টও খুব খারাপ হয়।
তারপরে হঠাৎ একদিন ওর বন্ধুর কাছ থেকে জানতে পারি ও বিয়ে করে ফেলেছে। তারপরে আমি কি করব কিছু বুঝে উঠতে পেরেছিলাম না। সত্যি সত্যি ঠোঁটে হাসি নিয়ে অনেকটা কষ্টমুক্ত লাগছিল। তখন আমি আনোয়ারকে এদিক ওদিক খুঁজলাম, কিন্তু ওকে দেখতে পেলাম না। তারপর ওকে আমি অনেক খুঁজেছি, রোজ ওই জায়গায় গিয়ে বসে থাকতাম, তবুও তার দেখা পেলাম না। তারপর একটা রেস্টুরেন্টে আমরা বন্ধুদের সঙ্গে খেতে গিয়ে দেখি আনোয়ার ওখানে ওয়েটারের কাজ করে। এ কি, আপনি এখানে? আমি এইখানে থাকি আর এইখানে কাজ করি। কেন আপনি বাড়ি যান না? ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনকে হারিয়ে ফেলেছি। একটু বড় হওয়ার পর জমি জায়গার ভাগ লাগবে বলে কাকুরা বাড়ি থেকে বের করে দিয়েছে। ও, তোমার পরিস্থিতি সবই বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? আমার তেমন বন্ধু নেই, আপনি বন্ধু হতে চাইলে অবশ্যই হতে পারেন। আচ্ছা ভাই, আনোয়ার কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ভাই, আপনি আমাকে একটু ওর কাছে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, চলো।
ঠিক আছে। সেই দিন ওর আঁকা ছবিগুলো দেখি প্রেমে পড়ে যায়, তারপর এই মানুষটার প্রেমে পড়ে যায়। ম্যাডাম, আমি কিন্তু বারণ করেছিলাম, আমি বারবার বলেছিলাম আমার কেউ নেই, এমন কিছুই নেই, তারপরও শুনেনি আমার কথা। কে বলেছে তোমার কিছু নেই? তোমার কাছে এক অমূল্য প্রতিভা আছে, যেটার কাছে টাকা পয়সা ধন সম্পদ তুচ্ছ। আজ আমার গর্ব হচ্ছে সোহান আমার ছাত্রী বলে। মেয়েটা প্রতিভার মানে কি বোঝে, যেটা আজকালকার অধিকাংশ মানুষই বোঝে না। শোনো জামাই, তোমাকে একটা কথা বলি, টাকা পয়সা ধন সম্পদ থেকে যে সম্মান পাওয়া যায় সেটা সাময়িক, কিন্তু তুমি তোমার প্রতিভার বলে যে সম্মান অর্জন করতে পারবে, দেখবে সেই সম্মান চিরস্থায়ী। কোনো দিকে কান না দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে যাও। আমি চেষ্টা করব ম্যাডাম। এই নাও। ওগো, মেয়েটার কথা কি তোমার একবারও মনে পড়ে না? আজকাল তো সব ছেলে মেয়েরাই নিজের পছন্দ মতো বিয়ে করছে। আমার মেয়েটা না হয় করেছে, তাহলে তোমার মেনে নিতে সমস্যা কোথায়? কেন মেনে নিতে পারেনি তুমি জানো না? মেনে নেওয়ার মতো যদি কোনো ছেলেকে বিয়ে করতো তাহলে ঠিকই মেনে নিতাম। তোমার মেয়ে যাকে বিয়ে করেছে সে কি এ বাড়ি জামাই হওয়া যোগ্য? আর শোনো, ওদের নিয়ে এ বাড়িতে যেন আর কোনো কথা না হয়। হ্যালো বন্ধু, তোর ফোনে একটা লিংক পাঠালাম, দেখ। আচ্ছা ঠিক আছে, দেখছি। কয়েকদিন আগে আমার বাংলা এই নামের একটি সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি ছবি আপলোড করা হয়। ছবিগুলো আপলোড করেছিলেন এক প্রতিভাবান চিত্রশিল্পী, আর সেই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। দেশ বিদেশের নামি দামি চিত্রশিল্পীরা একের পর এক প্রশংসার বার্তা পাঠাচ্ছেন। কার জন্য জানেন? কার আঁকা ছবিতে এমন প্রশংসার ঝড় বইছে? তিনি আর কেউ নন, আমাদের বাংলার গর্ব চিত্রশিল্পী আনোয়ার, যার তুলি যেন ছবিতে প্রাণ ফেলে দিতে জানে। কি ব্যাপার, আজ হঠাৎ এমএলএ সাহেব ফোন করছে? হ্যালো এমএলএ সাহেব, বলেন। কাল আপনার মেয়ে জামাইয়ের নিমন্ত্রণ থাকলো, ওদেরকে নিয়ে আপনি আমাদের বাড়িতে আসেন। আচ্ছা ঠিক আছে। আর শোনেন, 2 মাস আগে আপনি যে আবেদনটা আমাদের কাছে রেখেছিলেন, সেটাই আমরা আপনাকে পারমিশন দিচ্ছি। আমাদের পার্টি আপনার পাশে আছে, আপনি বিজনেস স্টার্ট করেন। আর হ্যাঁ, কালকে কিন্তু অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব। মারে, তুই আমাদেরকে ক্ষমা করে দে। আমরা আমাদের জামাইকে চিনতে পারিনি, তুই ঠিকই চিনেছিস। আনোয়ার আমাদের সবারই গর্ব। আনোয়ার, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। কার কাছে ক্ষমা চাইছো বাবা? ও তো তোমাদের বাড়ির কাজের লোক হওয়ার যোগ্য না। ওকে দেখে তো তোমাদের নাকি ভিখারির বাচ্চা মনে হয়। টাকা পয়সা ধন সম্পদ এসবের উপরও একটা প্রতিভা বলে জিনিস থাকে, যেটা দেখা যায় না, বুঝতে হয়। কিন্তু আফসোস, এই সমাজে কেউ কারো মূল্য দেয় না। সমাজের এই ভুলের কারণে কিছু প্রতিভাশালী মানুষ তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে।
তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। এ কি বলছেন আপনি? ক্ষমা চেয়ে আপনি আমাকে লজ্জা দিবেন না। আই মা, আর রাগ করে থাকিস না, আয় ঘরে ফিরে চল।